তো গত ক্লাসে মনে হয় আমি ইয়ে নিয়ে আলোচনা করেছি, তাই না? ওই যে লাইন ইন্টিগ্রালের একটা এক্সাম্পল দিয়েছি, আমার যতটুকু মনে আছে লাস্ট যে ক্লাসটা নিয়েছি। জি স্যার, ওইখানেই শেষ হয়েছিল। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, টপিক গুলো নিয়ে আলোচনা করবো। টপিকটা হচ্ছে আপনার, প্রথমে হচ্ছে আমরা সারফেস ইন্টিগ্রাল, দেন হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল নিয়ে কথা বলবো, দেন হচ্ছে কয়েকটা থিওরি নিয়ে অত চেষ্টা থাকবে যতটুকু আগানো যায়। সো সারফেস ইন্টিগ্রাল, জাস্ট এখানে ফর্মুলাটা একটু জানলেই হবে। সারফেস ইন্টিগ্রাল which is related to double integration, ঠিক আছে? যে কোনো একটা ফ্যাক্টরের যদি সারফেস ইন্টিগ্রাল বের করতে বলা হয় সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন অফ এ নট এস। এটাকে ইকুইভ্যালেন্টলি লেখা যায় এরকম, ডাবল ইন্টিগ্রেশন অফ এ ডট এন ডিএস। আপনি যদি এখান থেকে এস থেকে যদি ভেক্টর সাইন উঠাতে চান, এই ডিএস ইকুয়ালস টু হচ্ছে এন ডিএস। আর যেহেতু ডাবল ইন্টিগ্রেশন দেখে বোঝা যাচ্ছে তাকে দুইবার ইন্টিগ্রেট করতে হবে, তাই না? তো দুইবার যদি ইন্টিগ্রেট করতে হয় দুইটা ভেরিয়েবল লাগবে নিশ্চয়ই, যে আপনি হয় এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবেন, দেন ওয়াই রেসপেক্টে, অথবা ওয়াই জেড, অথবা এক্স জেড, দুইটা ভেরিয়েবল লাগবে। আনফরচুনেটলি এখানে আছে কি ডিএস, সো হুইচ ক্যান বি রিটেন এজ, এটাকে যদি আপনি এরকম ভাঙেন তাহলে এরকম লেখা যাবে যে এ ডট এন তো থাকলো, আর ডিএস কে লেখা যায় এরকম, যদি আপনি এক্স ওয়াই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করেন তাহলে জিনিসটা এরকম যে ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই এন ডট কে। সেম জিনিসটাকেই, এটা যে কথা, এটাকে চাইলে এরকমও লিখতে পারেন যে যে এটাকেই, এই জিনিসটাকে চাইলে এরকমও লেখা যায়, এই অংশটা কি চাইলে এরকম, এই জিনিসটাকে আবার এটাও লেখা যাবে, কেউ চাইলে এরকমও লিখতে পারবে, ডাবল ইন্টিগ্রেশন অফ এ ডট এন ডিএস কে লিখতে পারবে যে ডিওয়াই ডিজেড ডিভাইডেড বাই, তখন হবে এন ডট আই। কেউ আবার এটাকে এরকমও লিখতে পারবে যে এ ডট এন জি ডিএক্স ডিজেড এন ডট জে। যেমন দেখেন, আসলে এখান থেকে নিশ্চয়ই একটা সিকোয়েন্স বুঝে যাওয়ার কথা এতক্ষণে, যে ডিএক্স ডিওয়াই যখন হবে তাহলে আমি এক্সেস থ্রি ডাইমেনশনের সাথে যদি কম্পেয়ার করি আমরা জেড কে বাদ দিচ্ছি, তাই না? জি স্যার। আমরা জানি অ্যালং জেড এক্সিস ইউনিট ভেক্টর কি কে, তাহলে এখানে তখন হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এন ডট কে। যদি আপনি ওয়াই জেড লিখেন এখানে ডিওয়াই ডিজেড, তাহলে আপনি এক্স কে বাদ দিচ্ছেন, তাহলে হবে এন ডট আই। যদি আপনি ডিএক্স ডিজেড লিখেন, তাহলে যেহেতু আপনি ওয়াই কে অ্যাভয়েড করছেন এখানে, তাহলে ওয়াই এক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে, তাহলে হবে এন ডট জে। তাহলে এন আসবে কোথেকে সেটা একটা ইস্যু দাঁড়ায়, তাই না? এন জিনিসটা কি? এন আসবে হচ্ছে, আমরা দেখেন আমরা বলছি কি, এখানে কিন্তু লিমিট দিচ্ছেন, আমরা বলছি একটা সারফেস এস, যেই সারফেসকে নিয়ে কথা বলা হচ্ছে সেই সারফেসের গ্রেডিয়েন্ট যদি বের করি, যেই সারফেসে থাকুক সেই সারফেসের গ্রেডিয়েন্ট বের করলে কি একটা ভেক্টর পাবো না আমরা? জি স্যার। সেই ভেক্টরের ইউনিট ভেক্টরটাই হচ্ছে এন। ধরে নেন কোন একটা সারফেস যদি এরকম থাকে, সে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, একটা সারফেস হুইচ ইকুয়ালস টু 1, সে এটা একটা সারফেস। তাহলে এই সারফেসের এই ক্ষেত্রে এন বের করার নিয়ম হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট বের করবেন কার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ারের গ্রেডিয়েন্ট বের করবেন, করলে কি একটা ভেক্টর পাওয়া যাবে। সেই ভেক্টরটার ইউনিট ভেক্টর যদি আমরা বের করি তাহলেই সেটা হবে এন। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বের করার টেকনিক কি, যে ওই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দ্বারা ভাগ করলে কি ইউনিট ভেক্টর চলে আসে না? জি স্যার। যে কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করলেই তার ইউনিট ভেক্টর পাওয়া যায়, তাই না? তাহলে এন আসবে সেখান থেকে। তো যাই হোক, আমরা যখন প্রবলেম সলভ করব আশা করি এই জিনিসটা আসবে, ঠিক আছে? যখন আমরা প্রবলেম সলভ করবো এন বের করার টেকনিকটা আমরা অবশ্যই কথা বলবো। স্যার ওই এসটা কি দুইটা ইন্টিগ্রালের মাঝখানে? এস, হ্যাঁ হ্যাঁ, ওই সারফেস বোঝানো হচ্ছে কি এখানে, হ্যাঁ আচ্ছা। সারফেস। সো আমরা এক দুইটা প্রবলেম একটু দেখি, সারফেস ইন্টিগ্রালের একটা প্রবলেম আলোচনা করি, একটা যদি বুঝে যান আপনি অন্যগুলো পারবেন নিশ্চিত। সেটা কোশ্চেন হচ্ছে এরকম যে ইভালুয়েট ডাবল ইন্টিগ্রেশন অফ, আমার এটা একটু হ্যাং করছে, জাস্ট a minute.
force is not corresponding. So A dot n ds where A equals to এই ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 18z I minus 12j plus 3yk হচ্ছে কি দেওয়া আছে and যেহেতু আমরা বলছি কি সারফেস একটা ভেক্টর দিতে হবে অবশ্যই সারফেসটা যে সারফেস বরাবর আমরা ডাবল সারফেস ইন্টিগ্রালটা বের করব সেই সারফেসের ইকুয়েশনটাও জানতে হবে সো and s is that part of the plane is that part of the plane 2x plus 2y plus 6z plus 12 which is located in the xy plane. আসলে সারফেসটা হচ্ছে কি সারফেসেরটা হচ্ছে এই প্লেনের ওই অংশটা যেটা কোথায় আছে xy প্লেনে আছে তার মানে কি যে এখানে ds কে ভাঙলে dy dz লেখার কোনো সুযোগ নাই dx dz লেখারও কোনো সুযোগ নাই রাইট কারণ সে অবস্থান করছে কোথায় xy xy প্লেনে থাকা মানে কি ds কে ভেঙে কার মাধ্যমে লিখতে হবে অবশ্যই dx dy এর মাধ্যমে লিখতে হবে তো সেটা যদি করতে চাই তাহলে দেখেন আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ds কে ভাঙলে কি লেখা যায় যে dx dy ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ n ডট k রাইট জি স্যার n এখানেও দরকার আবার নিচে যখন লিখবো n ডট k এর জন্য সেখানেও কি n আপনাকে n এর ভ্যালুটা কি এবং n ডিপেন্ড করে কার উপরে সারফেসের উপরে ইভেন দেখেন এখানে ইন্টিগ্রেশন দুইটার লিমিট কিন্তু দেওয়া নাই লিমিট কি দেওয়া আছে না স্যার আসলে লিমিট দেওয়া নেই লিমিটটা আমাদেরকে বের করতে হবে লিমিটটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে যে লিমিট কি হবে আমরা যে বলছি dx dy এখানে লিখবো তাহলে x এর লিমিট কি হবে y লিমিট কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে সো আমরা যদি প্রথমে যদি n টাকে বের করতে চাই at first we have to calculate the gradient of solution we have to calculate the value of the gradient of x square plus y square plus sorry square তো না এখানে আরেকটা জিনিস so 2x plus 3y plus 6z আমার প্লেনটা কি সারফেসটা কি এটা না জি স্যার তো এখন প্রশ্ন হচ্ছে 12 কেন নিচ্ছে না দেখেন 12 যদি লেফট হ্যান্ড সাইডে আনেন -12 হবে এই তো তার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট নিলে তো 0 হয় নাকি একটা কনস্ট্যান্টের যখন গ্রেডিয়েন্ট নেন 0 আসবে না জি স্যার জাস্ট আমরা ভেরিয়েবলটাকে নিয়ে চিন্তা করছি সো এটা যদি গ্রেডিয়েন্টের টেকনিক কি ছিল বলেন পুরো ফাংশনটা x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হয় তার সাথে i পুরোটাকে y এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হয় তার সাথে j বসে তাকে z এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হয় তার সাথে k বসবে দেখেন এই পুরো অংশটাকে যদি আমরা x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2 প্লাস 3 x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 0 6z কে করলে হবে 0 তাহলে আমরা পুরো টার্মটাকে যখন x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি পাচ্ছি তার সাথে একটা ইউনিট ভেক্টর আসবে i এবার আসেন তাকে যদি আমরা y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি নিশ্চয়ই আসবে 3j পরেরটা আসবে কি 6k তাহলে আমরা n বলছি কি n হচ্ছে এই গ্রেডিয়েন্ট যে ভেক্টরটা পাবো তার ইউনিট ভেক্টর তাহলে তার ইউনিট ভেক্টর কিভাবে বের করি মনে আছে কিনা দেখেন ওই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দ্বারা যদি ভাগ করে দেন যে কোনো ভেক্টরকে জি স্যার যে কোনো ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দ্বারা ভাগ করলে কি ইউনিট ভেক্টর পাওয়া যায় আমরা বলছি সেই ইউনিট ভেক্টরটাই হচ্ছে n তাহলে তার ম্যাগনিটিউড কত স্কয়ার রুট অফ 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার রাইট তাহলে দেখেন তো নিচে কি 7 পাওয়া যায় কিনা যে 2 স্কয়ার মানে 4 রুট 49 হবে 7 রুট 49 মানে কি 7 তাহলে 7 দ্বারা কি এটাকে ভাগ এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি এরকম লেখা যাবে নিশ্চয়ই 2/7i plus 3/7j plus 6/7k লেখা যাবে কিনা এরকম যাবে জি স্যার তাহলে দেখেন আমরা n পেয়ে গেলাম তাহলে n যদি পেয়ে যাই দেখেন আমাদের মোটামুটি একটা পর্যায়ে চলে আসে n পেয়ে গেলে আমরা এখান থেকে আমরা জানি কি যে ডাবল ইন্টিগ্রেশন অফ s a ডট n ds এটাকে রিলেট করা যাবে এরকম যেহেতু সে xy প্লেনে আছে
তাহলে a ডট n dx dy divided by n dot k, রাইট? জি স্যার। z বাদ দিচ্ছি, দেখেন কি আসবে। তাহলে এখন দেখুন তো এই দুইটা ভ্যালু কি আমাকে আমরা বের করে আনতে পারবো কিনা, যে a ডট n এর ভ্যালু কি এবং n ডট k এর ভ্যালু কি, এখান থেকে বের করা যাবে না, কারণ এ তো আমার কোশ্চেনে দেওয়া আছে। জি স্যার। এর সাথে এই n এর যদি ডট প্রোডাক্ট নেই তাহলে একটা জিনিস পাবো, আবার n এর সাথে যদি সিম্পলি k এর ডট প্রোডাক্ট নেই সেখানে একটা জিনিস পাবো। তাহলে আমরা একটা কাজ করছি, এখানে প্রথমেই যদি আমরা a ডট n টা বের করতে চাই, a ডট n এর ভ্যালু কি ছিল, এর ভ্যালু ছিল, ইফ আই এম নট রং, এই a ইকুয়ালস টু হচ্ছে 18zi minus 12 জে 12j plus 3yk। plus yk, এটা ছিল a, তার সাথে ডট প্রোডাক্ট হবে কার, n এর, n পেয়েছি মাত্র 2/7, 3/7, এখানে i আছে, j প্লাস 6/7 k। এই দুইটা ডট প্রোডাক্ট, দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট কিভাবে হয়, যে i এর i সাথে, i j আর k k। তাহলে দেখেন 18z দ্বারা যদি আপনি এটাকে মাল্টিপ্লাই করেন, দেখেন তো এরকম আসবে কিনা, যে 36z ডিভাইড বাই 7। জি স্যার। এখন দেখেন প্রতিটার নিচে কি 7 আছে কিনা, যখন গুণ করব আমরা যদি জি এই 7টাকে এভাবে রেখে দিই, কোনো আপত্তি আছে কি 7টাকে, তাহলে গুণ করে আসবে কত, 36z মাইনাস 12 দ্বারা যদি 3 কে মাল্টিপ্লাই মাইনাস 36, 3y দ্বারা যদি 6 কে মাল্টিপ্লাই করেন আসবে কত, প্লাস 18y, রাইট? জি স্যার। আমার এই সারফেসটা আছে কোথায়, xy প্লেনের উপরে, রাইট? জি স্যার। xy প্লেনের উপরে কি z এর কোনো অস্তিত্ব আছে? না, z এর জিরো। তার মানে কি z এর ভ্যালুটা এখান থেকে সামহাউ z টাকে অ্যাভয়েড করতে হবে, z টাকে সামহাউ অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখেন আমার যে সারফেসের ইকুয়েশন যেটা আছে, সারফেসের ইকুয়েশনটা ছিল কি, যে 2x plus 3y plus 6z which equals to 12। এখান থেকে কেউ চাইলে z equals to কি এরকম লিখতে পারবে, যে 12 minus 2x minus 3y by 6। জি স্যার। তাহলে এই ভ্যালুটা কি চাইলে আমরা এখানে z এর জায়গাতে বসাতে পারবো না, পারবো স্যার। z এর জায়গাতে? তাহলে যদি z এর জায়গাতে এই ভ্যালুটা বসিয়ে দিই আমরা, তাহলে দেখেন জিনিসটা এরকম দাঁড়াবে, যে 7 তো থাকলো, নিচে থাকুক, 36, z এর ভ্যালু হচ্ছে 6 হচ্ছে নিচে, আর উপর হচ্ছে 12 minus 2x minus 3y আর minus 36 plus 18y তো আগে থেকেই আছে সেটা। তাহলে দেখেন তো এটা কি যোগ বিয়োগ করা যাবে কি উপরে? জি স্যার। উপরে যোগ বিয়োগ করলে দেখবেন শুধু, এখানে তো z তো নাই, এখানে কি z আছে না। x y, শুধু x y না, দেখবেন যে y টাও বাদ চলে যাবে। কেন বাদ চলে যাবে, দেখেন আপনি যখন এই উপর থেকে 6 লসাগু নেবেন, এই 36 কি 3 এর সাথে গুণ হবে না, এটা 3y জি এর সাথে, স্যার। তাহলে 3y এর সাথে 36 মাল্টিপ্লাই করলে আসে 108y মাইনাস, তাই না? জি আবার স্যার। এই 6 দ্বারা যখন 18 কে মাল্টিপ্লাই করবেন, দেখেন এখানেও আসে 108y প্লাস, তাহলে প্লাস মাইনাস বেনিফিট, দ্যাট মিন্স y টার্মটা থাকবে না। এটা কি কি যোগ বিয়োগ করতে পারবেন কিনা আপনারা চাইলে? জি স্যার। এটাকে যোগ বিয়োগ করলে যেটা আসবে আমি একটু একটু লিখে দিই সরাসরি। যোগ বিয়োগ করলে আপনারা পাবেন হচ্ছে সিম্পলি নিচে 7 যা আছে তো থাকবে, উপরে থাকবে হচ্ছে 36 মাইনাস 12x। একটু বাসার চেষ্টা করে দেখেন উপরের অংশটা যোগ বিয়োগ করলে 36 মাইনাস 12x আসে কি, ঠিক আছে? জি স্যার। এটাই আসবে, অন্য কিছু আসার কোনো সুযোগ নেই। তাহলে আমরা a ডট n পেয়ে গেলাম, তাহলে আমাকে আরেকটা জিনিস বের করতে হবে কি, n ডট k, রাইট? জি স্যার। এবং এটা যদি নেগেটিভ আসে, আমাদের তো অ্যাবসলিউট ভ্যালু নেগেটিভ আসলে সেটাকে অ্যাবসলিউট সাইনের জন্য আমাকে পজিটিভ চিন্তা করতে হবে, এই তো। জি স্যার। আমরা প্রথমে n ডট k টা একটু বের করি, n ডট k, তাহলে n এর ভ্যালু ছিল 2/7i, 3/7j, 6/7k ডট k। তাহলে দেখেন তো এখানে ডট প্রোডাক্ট নিলে কি জাস্ট সিম্পলি 6/7 আসবে কিনা? জি স্যার। এখানে প্রথমত i যে নাই বিদে, তাহলে তারা গুণ করলে 0 হয়ে গেল, আর এখানে আছে 6/7, এখানে 1 মাল্টিপ্লাই করলে আছে 6/7। তাহলে আমরা a ডট n এর ভ্যালু পেয়ে গেলাম। ইভেন n ডট k এর ভ্যালু পজিটিভ ভ্যালু আসছে, নেগেটিভ আসলে আমরা পজিটিভ চিন্তা করলাম। তাহলে এই ভ্যালুগুলো কি আমরা মূল ইন্টিগ্রালটাতে বসাতে পারবো না চাইলে? জি স্যার। এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছিল। সেটা করার আগে
আচ্ছা সেটা আমি বসে নিয়ে তারপর লিমিটটা নিয়ে একটু রাফেই কথা বলবো। তাহলে দেখেন ডাবল ইন্টিগ্রেশন অফ এস এ ডট এন ডিএস সমান আমরা বলছিলাম যেটাকে লেখা যায় ডাবল ইন্টিগ্রেশন অফ এ ডট এন ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই এন ডট কে। তাহলে এই ভ্যালুগুলো যেহেতু আমরা জানি, তার ভ্যালু জানি আমরা, তার ভ্যালু পেয়েছি কত 36 মিনিট আমার 36 মাইনাস 12 এক্স বাই 7 এটা আসছে তাই না, এ ডট এন এর ভ্যালু। জি স্যার। ডিএক্স ডিওয়াই তো রয়ে গেল থাকুক সে, আর এটার ভ্যালু পেয়েছি কত 6/7 তাই না। জি স্যার। 6/7 কে যদি, আচ্ছা এখন দেখেন আমার এখানে ডিএক্স ডিওয়াই আছে, তাহলে লিমিট তার এক্স এর লিমিট ওয়াই লিমিট জানা উচিত। জি স্যার। ওয়াই লিমিট কি হবে সেটা তো আমরা এখনো জানি না, রাইট। সেটা জানার একটা টেকনিক আছে এখানে। টেকনিকটা হচ্ছে এরকম, আমরা আমার মূল ইকুয়েশনটা ছিল কি 2x প্লাস 3y প্লাস 6z which equals to 12। এখন দেখেন তো এখানে এক্স ওয়াই প্লেনের উপরে যেহেতু সে আছে, সেখানে জেড এর কোনো অস্তিত্ব আছে? জেড এর ভ্যালু জিরো না? আমরা বলছিলাম এক্স ওয়াই প্লেনের উপরে সবসময় জেড এর ভ্যালু জিরো। তাহলে জেড যদি জিরো হয় এখানে, তাহলে আলটিমেটলি আপনার ইকুয়েশনটা কি থাকছে? 2x plus 3y equal to 12। এখান থেকে যদি কেউ ওয়াই ভ্যালু বের করতে চায় এখান থেকে, তাহলে দেখেন তো ওয়াই সমান কিরকম লিখতে পারবে কিনা, যে 12 মাইনাস 2x বাই 3। জি স্যার। পসিবল? জি স্যার। তাহলে ওয়াই ভ্যালুটা আসলে মূলত, কারণ যেহেতু অরিজিন থেকে আমরা স্টার্ট করবো, তাহলে অরিজিন থেকে স্টার্ট হয়ে কোথায় যাবে? এই পয়েন্টে। তাহলে ওয়াই এর লিমিটটা নিশ্চিতভাবে হচ্ছে 0 টু 12 মাইনাস 2x ডিভাইড বাই 3। তাহলে এটা না হয় ওয়াই লিমিট আমরা পেলাম, তাহলে প্রশ্ন হচ্ছে এক্স এর লিমিট কিভাবে পাবো? যেমন দেখেন এক্স অক্ষতে যদি কোনো একটা কিছুকে চিন্তা করেন, সেখানে কি আপনার ওয়াই এবং জেড দুইটাই জিরো না? জি স্যার। যদি জাস্ট এক্স অক্ষের উপরে কোনো কিছু চিন্তা করেন, তাহলে সেখানে ওয়াইও জিরো জেডও জিরো। তাহলে এক ওয়াই এবং জেড যদি জিরো হয়, তাহলে আলটিমেটলি আপনার কি থাকবে কিনা এরকম, যে 2x ইকুয়ালস টু 12। জি স্যার। তাহলে x ইকুয়ালস টু কি থাকছে 6। 6। তাহলে আপনার এটা হচ্ছে আপার লিমিটটা, তাহলে লোয়ার লিমিটটা কত 0 টু 6। 0 থেকে 0 to 6। x এর লিমিট হচ্ছে 0 থেকে 6 আর y লিমিটটা হচ্ছে 0 থেকে 12 মাইনাস 2x ডিভাইডেড বাই 3। তাহলে এখন এই লিমিটটা যদি আমরা এখানে একটু বসিয়ে নিই, যে y এর লিমিট হচ্ছে 0 থেকে শুরু করে 12 মাইনাস 2x ডিভাইডেড বাই 3, আর x এর লিমিট হচ্ছে 0 থেকে শুরু করে 6 পর্যন্ত। এখন ইন্টিগ্রেশন আপনারা নিশ্চয়ই এটা জানেন যে এটার লিমিট ভেরিয়েবল হিসেবে দেওয়া থাকে, তাকে আগে ইন্টিগ্রেট করতে হয় তাই না, তার রেসপেক্টে। জি স্যার। যদি ডাবল ইন্টিগ্রেশন হয়, আপনাকে প্রথমে চেক করতে হয় যে কোন লিমিটটা ভেরিয়েবল হিসেবে দেওয়া আছে। যেমন দেখেন এখানে দুইটা লিমিটের মধ্যে ওয়াই লিমিটটা কি হিসেবে আমরা পেয়েছি? এজ এ ভেরিয়েবল। জি তাহলে স্যার। নিশ্চিতভাবে কার রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করতে হবে? ওয়াই এর রেসপেক্ট আগে ইন্টিগ্রেট করতে হবে, ওয়াই এর রেসপেক্টে, দেন এক্স এর রেসপেক্টে আমরা করব। সেটা করার আগে একটু সিম্পলিফাই করতে হবে এটাকে। সিম্পলিফাইটা কিভাবে করবো? আমরা সিম্পলিফাই করার টেকনিক হচ্ছে আমরা লিমিট গুলো রেখে দিই জাস্ট। যেমন দেখেন এখানে এই 6/7 কে উপরে নিয়ে গেলে 7/6 হবে না? জি স্যার। 7 7 কাটাকাটি যাবে। 6 থাকে নিচে, দেখো তো 6 দ্বারা এটাকে ভাগ যায় কিনা, 36 কে 12 কে জি যায় স্যার। কিনা? তাহলে যাবে। আমরা সিম্পলিফাই 6 করে minus 2x হবে। এরকম লেখা যাবে কি? জি স্যার। দেখেন তো জি স্যার। কাটাকাটি করলে এটা চলে আসবে। এখন যেহেতু আমরা বলছি প্রথমে ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেট করবো, তাহলে এক্স এর লিমিটটা জাস্ট রেখে দেই 6। যেহেতু ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেট করবো, y equals to 0 to y equals to 12 minus 2x divided by 3, 6 minus 2x, তাকে আমরা y রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে এবং পুরো রেজাল্টটাকে পরে আমরা x এর রেসপেক্ট ইন্টিগ্রেট করব। তাহলে এখন আমাকে বলেন যে 6 কে যদি আমরা y রেসপেক্ট ইন্টিগ্রেট করি কি হয়? 6 6y না? 6y। জি স্যার। 2x টা মনে করেন কনস্ট্যান্ট, এখানে একটা 1 তো নিশ্চয়ই আছে, 1 কে y রেসপেক্ট ইন্টিগ্রেট করলে হয় y, তাহলে 2xy হবে। x। এতটুকু লিমিট আমরা জানি। লিমিট কত? লিমিট হচ্ছে 0 থেকে শুরু করে y equals y এর লিমিট 0 থেকে শুরু করে 12 minus 2x divided by 3। জি স্যার। এখানে আবার y equals to দিলেও হবে না দিলেও হবে, কারণ y এটা দিয়ে তো বোঝায় যে এই লিমিট গুলো কার, y লিমিট না? জি স্যার। y equals to 0 দিয়ে যেহেতু স্টার্ট করেছি dx। এখন আমাদের কাজ হবে জাস্ট লিমিট বসাইয়া পরে আবার একটা ইন্টিগ্রেশন করা। যেমন দেখেন আপনি যদি প্রথমেই এখানে y এর জায়গাতে যদি লিমিটটা বসান, এই যে আপার লিমিটটা, তাহলে দেখেন তো এই 3 আর 6 কাটা গেলে 2 থাকবে কিনা এখানে?
জি স্যার। তাহলে 2 দ্বারা এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো কি আমরা 2 দ্বারা যদি এটাকে মাল্টিপ্লাই করেন আসবে 24 মাইনাস 4x, রাইট? জি স্যার। ওয়াই জায়গাতে বসান 3 দিয়ে কেটে দেন। মাইনাস আছে 2xy, এখানেও যদি আপনি y ভ্যালুটা যদি লেখেন তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে কিনা দেখেন, যদি রাফে দেখাই 2x ইন্টু এটা আসবে না? জি স্যার। আপনি -2 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দেন তাকে, বা মাল্টিপ্লাই শুধু 2 দ্বারা মাল্টিপ্লাই করেন -2x শুধু 2x দ্বারা, তাহলে জিনিসটা কি এরকম আসবে কিনা দেখেন তো, 24x আর হচ্ছে মাইনাস ও মাইনাস মাইনাস 4x স্কয়ার। স্যার মাইনাস ছিল, ওটা তো আগে থেকে মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস আমরা হয়ে শুধু যাবে। 2x দ্বারা গুণ করছি, শুধু 2x দ্বারা, মাইনাসটা ও কিন্তু সেখানে রেখেই দিল, আচ্ছা। ঠিক আছে? dx। এখন দেখেন আপনি বলতে পারেন স্যার লোয়ার লিমিট কেন বসান নাই? লোয়ার লিমিট বসালে 0 হয়ে যাবে না? জি আপার লিমিট স্যার। বসালাম, লোয়ার লিমিট বসালে তো এটা 0, 0 কি মাইনাস করার দরকার আছে? কোনো কিছু থেকে 0 মাইনাস করলে তো ওই আগেরটাই থাকে নাকি? জি স্যার। আপার লিমিট বসানো তো এটা আসছে, তাহলে মাইনাস লোয়ার লিমিট বসাইতাম, লোয়ার লিমিট বসালে কি 0 হয়ে যায় না? এটা জি 0 কি স্যার। মাইনাস দিয়ে লেখার দরকার আছে? না স্যার। ওটা না। স্যার এখানে আমার কনফিউশন এখনো যায় নাই, দেখেন ওটা 2x দিয়ে আপনি করলে তো 12 মাইনাস 2x, তো ওইখানে তো আগে থেকে মাইনাস ছিল, তো মাইনাস মাইনাস প্লাস হওয়ার কথা না। আমরা তো এই মাইনাসটা আপনি ভুলে যান, মনে করেন এরকম আছে, এখন বলেন কিরকম স্যার দেখতেছি না উপরে? এই যে ও আচ্ছা স্যার। আপনি লসাগু নিলে তখন সেটা প্লাস হবে, বুঝছেন? 3 যদি এলসিএম নেন তখন সেটা প্লাস হবে, রাইট? আচ্ছা স্যার এখন বুঝছি। এখন এটাকে সিম্পলিফাই করা যায় চাইলে আরেকটু। কিভাবে সিম্পলিফাই করা যায়? যেমন দেখেন আপনি যদি এই 24 মাইনাস 4x রেখে দেন, এটাকে আংশিক ভগ্নাংশ করে লেখা যাবে এই ডিভাইড বাই, তখন এই যে আপনি যখন আংশিক ভগ্নাংশ ভাঙবেন তখন এটাকে প্লাস দিতে হবে। দেখেন তো এটাকে মাইনাস 24x ডিভাইড বাই 3 মানে কি 8x কিনা? জি স্যার। মাইনাস মাইনাসে প্লাস, তখন হবে কি 4x স্কয়ার ডিভাইড বাই 3 dx। দেখেন এখন এখন ঠিক আছে কিনা দেখেন। জি স্যার। মানে ইন্টিগ্রেশন করার আগে একটু সিম্পলিফাই করে নিলাম আমরা। এখন এই জিনিসটা যেটা করতে হবে এখন, এটাকে 24 তো রয়ে গেল, এটা হচ্ছে -12x প্লাস 4/3x স্কয়ার আছে থাকুক dx। এখন ইন্টিগ্রেট করেন, 24 কে ইন্টিগ্রেট করলে কি আসে 24x, রাইট? জি স্যার। x এর রেসপেক্টে 12 কনস্ট্যান্ট, x কে ইন্টিগ্রেট করলে আসে x স্কয়ার বাই 2, 2 দ্বারা 12 কে কেটে দেন আসবে হচ্ছে -6x স্কয়ার। এখানে 4/3 কনস্ট্যান্ট, x স্কয়ার কে করলে আসে x কিউব বাই 3, তাহলে আলটিমেটলি পাবেন হচ্ছে 4/9x কিউব, রাইট? জি স্যার। লিমিট হচ্ছে 0 থেকে 6, তাহলে x যেখানে x আছে সেখানে 6 বসাবো, আবার 0 বসাবো। 6 যদি বসান দেখেন 24 ইন্টু 6 কত হয়? 120 আর 24 কত? 144 নাকি? জি স্যার। এখানে বসান 6 কিউব, 6 কিউব মানে কত? 6 কিউব মানে কত? 216 না? জি স্যার। এখানে যদি 6 বসান 6 স্কয়ার মানে 36, 36 ইন্টু 6 216 প্লাস, এবার আসেন এখানে হচ্ছে 4/9 এর সাথে x, এখানে কি আছে 6 কিউব আসবে। তো 6 কিউব কে দেখেন তো এরকম আমরা চাইলে সিম্পলিফাই করার জন্য 6 কিউব কে এরকম লেখা যাবে কি 6 ইন্টু 6 স্কয়ার, জি 3 দ্বারা কেটে দেন না, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, রাইট? স্যার এটা 96 আসবে। এটাকে যোগ করলে কত আসে? 96 না? জি স্যার। দেখেন একটু ভালো করে দেখেন, 96। 96। আচ্ছা, জি স্যার। যদি 96 হয় তাহলে প্লাস এর হচ্ছে 240, প্লাস এর 240 মাইনাস এর হচ্ছে 216, বিয়োগ করেন আসবে হচ্ছে 24। So this should be the answer. ওই যে লর লিমিট বসিয়েছি ধরে নেন, মাইনাস দিয়ে লর লিমিট বসাবো না, ওখানে সব জিরো জিরো। বসালে তো পুরোটাই জিরো নাকি? জি স্যার। পলিনোমিয়াল পুরোটাই জিরো। সো এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন। যদি ডাবল ইন্টিগ্রেশন বুঝেন, ট্রিপল ইন্টিগ্রেশন কিছুই না। ডাবল ইন্টিগ্রেশন বুঝলে ট্রিপল ইন্টিগ্রেশন কিছুই না, একেবারে সিম্পল। ওইখানে ডিভি থাকবে, কি থাকবে? ডিভি। এই ডিভি থেকে আপনাকে কি বের করে আনতে হবে? ওই যে ডিভি কে লেখা যাবে কি ভলিউম, যেহেতু কারণ ভলিউমের ক্ষেত্রে আমরা জানি কি তিনটা। লেন্থ, ব্রেডথ, হাইট তিনটাই থাকে, তাই না? তিনটা জি অ্যাক্সিসে স্যার। থাকে। ফর এক্সাম্পল ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। দেন ভলিউম ইন্টিগ্রালের ইয়েটা থাকে এরকম,
ভলিউম ইন্টিগ্রাল কোন একটা ভেক্টরের মনে করেন ভলিউম ইন্টিগ্রাল বের করতে বলা হবে আপনাকে, সো হুইচ ক্যান বি রিটেন এজ a dx dy dz, and volume is nothing else, this is হচ্ছে length breadth height, তাই না? তিনটা স্মল পোরশনের ভলিউম মানে কি, এটাকে লেখা যাবে dx dy dz। তো এখন আপনাকে তখন সেই ক্ষেত্রে হচ্ছে x এর লিমিট, y লিমিট, z এর লিমিট গুলো আপনাকে জানতে হবে, বাট ইন জেনারেল ভি দেওয়া থাকবে, হ্যাঁ মানে ওই ভলিউমের এটা নিয়ে কথা বলা হচ্ছে। একটা ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন এটা কিভাবে করতে হয় এই প্রবলেম গুলা। বলা হলো ক্যালকুলেট, আমি ক্যালকুলেট না দিয়ে calculate for integration of f dv and where f equals to 2x zi minus xj plus y square k, and it is the region bounded by the surfaces x equals to 0, y equals to 0, y equals to 6, z equals to x square, y equals to z equals to 4. দেখেন এখান থেকে মোটামুটি একটা জিনিস নিশ্চিত হওয়ার কথা আপনাদের, যে y লিমিট দেওয়া আছে দেখেন 0 থেকে 6 নাকি, 0 থেকে 6, z এর লিমিট দেওয়া আছে x স্কয়ার টু 4, কিন্তু x এর লিমিট কি, শুধু লোয়ার লিমিটটা মানে x এর একটা ভ্যালু জানি আমরা, আরেকটা লিমিট জানি না, তাই না? x এর একটা লিমিট জানা আছে, আরেকটা লিমিট আমাদের জানা নেই। এখানে ওই একটা লিমিট এখান থেকেই বের করা যায়। সলিউশন যেমন দেখেন এখান থেকে আমরা যদি x স্কয়ার ইকুয়ালস টু 4 চিন্তা করি, বিকজ z ইকুয়ালস টু x স্কয়ার, z ইকুয়ালস টু 4 দেওয়া আছে, তাই না? এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট এইভাবে বের করব নাকি, x স্কয়ার ইকুয়ালস টু 4 হলে এখান থেকে দেখেন তো x ইকুয়ালস টু আমরা প্লাস মাইনাস 2 পাচ্ছি কিনা, জি স্যার। তাহলে আমরা মাইনাসটাকে এখানে অ্যাভয়েড করছি, আমরা প্লাস রিজিয়নটাকে নিচ্ছি, হ্যাঁ পজিটিভ ডিরেকশনটাকে। তাহলে দেখেন x এর লিমিট একটা যদি হয় 0 আর একটা কত নিশ্চিতভাবে 2, তাহলে দেখেন আমরা x এর লিমিট জানি 0 থেকে 2, y লিমিট দেওয়া আছে 0 থেকে 6, z এর লিমিটও দেওয়া আছে x স্কয়ার থেকে 4, রাইট? তাহলে এখানে কার লিমিটটা ভেরিয়েবল হিসেবে দেওয়া আছে, স্যার z এর লিমিট এজ এ ভেরিয়েবল, তাই না? x এর x আকারে দেওয়া আছে। তাহলে নিশ্চিতভাবে এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব, তাহলে প্রথমে আমাদেরকে কার রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে, প্রথমে z তারপরে y, বাকি দুইটা এলোমেলো হতে পারে, সমস্যা নেই, দুইটাই যদি কনস্ট্যান্ট আপনি এলোমেলো করতে পারেন, বাট ভেরিয়েবল যেটা সেটা তার রেসপেক্টে সবার আগে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে জিনিসটা এই ক্ষেত্রে যদি দুইটা ভেরিয়েবল থাকতো তখন কি করতে, তখন দুইটা ভেরিয়েবল থাকলে ওই ভেরিয়েবল দুইটার মধ্যে আপনি আগে পরে করতে পারেন, ঠিক আছে? ভেরিয়েবল দুইটাকে আগে পরে করতে পারেন, কিন্তু কনস্ট্যান্টকে আগে করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? লিমিট কনস্ট্যান্টটাকে আগে করার কোনো সুযোগ নেই। তাহলে যেহেতু আমাকে ট্রিপল ইন্টিগ্রেশন অফ ভি এফ ডিভি বের করতে বলা হয়েছে, তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারি এফ এর ভ্যালু কত দেওয়া আছে 2xz i মাইনাস xj প্লাস y স্কয়ার k, আর আমরা ডিভি কে বলছি আমরা কি লিখতে পারি যে dx dy dz। তাহলে আমার লিমিট জানতে হবে, z এর লিমিট দেওয়া আছে কত, z ইকুয়ালস টু x স্কয়ার থেকে 4 পর্যন্ত, y এর লিমিট দেওয়া আছে 0 থেকে 6, x এর লিমিট 0 দেওয়া ছিল আর আমরা আরেকটা বের করেছি সেটা হচ্ছে 2। তাহলে এখন বলুন তো এটাকে ইন্টিগ্রেট করা যাবে কিনা? জি স্যার। পর্যায়ক্রমে যে প্রথমে আমরা তাকে z এর রেসপেক্টে করব, লিমিট বসাইয়া সেই রেজাল্টটাকে আবার করব y এর রেসপেক্টে, দেন হচ্ছে x এর রেসপেক্টে। আমি লাইনটাকে একটু এদিকে নিয়ে আসতেছি, যেহেতু x আর y কি করছি না আপাতত, সেই ইন্টিগ্রাল গুলো জাস্ট রেখে দিই। এখন বলুন তো এটাকে যদি আমরা z এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি, 2x তো কনস্ট্যান্ট, z কে z এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি z স্কয়ার বাই 2 হয় কিনা? জি স্যার। 2 2 যদি কেটে দেয় আলটিমেটলি আমার x z স্কয়ার পাবো কিনা বলেন তো? জি স্যার। এবার আসেন
এই মাইনাস এক্স কে যদি জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি মাইনাস এক্স জেড হবে না? জি স্যার। আর একটা 1 আছে, 1 কে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় জেড। সিমিলারলি এখানেও ওয়াই স্কয়ারটাকে যদি কনস্ট্যান্ট হিসেবে রেখে দেন আপনি, 1 আছে, 1 কে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে জেড হয়, তাহলে পাবেন হচ্ছে ওয়াই স্কয়ার জেড কে। এতটুকু ইন্টিগ্রেশন শেষ। তাহলে লিমিটটা এখানে লিখতে হবে যে z ইকুয়ালস টু x স্কয়ার থেকে শুরু করে 4 পর্যন্ত। তাহলে আমার বাকি দুইটা রয়ে গেল কি, dx dy রয়ে গেল, রাইট? জি স্যার। তাহলে এখন আমার কাজ হবে লিমিট বসানো। এখানে এটা তো এখনো করি নাই, সো থাকুক। যদি আমরা প্রথমে যদি 4 বসাই z এর জায়গাতে, এখানে এই লিমিট গুলো কার, z এর লিমিট, এখানে 4 বসালে 4 স্কয়ার, 4 স্কয়ার মিন্স 16, 16x। তাহলে 16x i। এবার আসে 4 বসান, এখানে আসবে কত, মাইনাস 4x j। এখানে যদি 4 বসান আসবে কত, 4y স্কয়ার কে। এটা পেয়েছি কার জন্য, আপার লিমিটের জন্য, সূত্রের মাইনাস। এবার যদি লোয়ার লিমিট বসান x স্কয়ার z এর জায়গাতে, তাহলে দেখেন z এর জায়গাতে যদি আপনি x স্কয়ার বসান, x স্কয়ার স্কয়ার মানে কি x টু দ্য পাওয়ার 4, সাথে আছে আরেকটা x গুণ, তাহলে কি x টু দ্য পাওয়ার 5i হবে না? এবার আসেন এখানে যদি x স্কয়ার বসান আসবে কি x কিউব j। এখানে যদি x স্কয়ার বসান আসবে হচ্ছে x স্কয়ার y স্কয়ার কে। এই পুরোটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে কার রেসপেক্টে, যদি আমার এখানে জায়গাটা একটু সংকলন হচ্ছে না, dx dy। হ্যাঁ, এটা তো রয়ে গেল। এখন আপনি চাইলে এটাকে সিম্পলিফাই করে তারপরে আপনি ইন্টিগ্রেট করতে পারেন, যে আই গুলোকে একসাথে লিখে নেন, সবচেয়ে ভালো হচ্ছে এটা করা। আমরা x লিমিটে রেখে দিই, y লিমিটে রেখে দিই, একটু সিম্পলিফাই করে নিই, তারপর ইন্টিগ্রেশন করব। যেমন দেখেন তো এই আই এর আছে কোথায়, এখানে আছে আর এখানে আছে মাইনাস এক্স টু দি পাওয়ার 5i। যদি একসাথে লিখতে চাই এরকম লেখা যাবে নিশ্চয়ই, 16x মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ইনটু i। জি স্যার। j এর ক্ষেত্রে দেখেন এটা মাইনাস মাইনাস এটা প্লাস হবে না, এই যে এটা জি যদি আমরা স্যার। j কমন নিয়ে নিই তাহলে এরকম নিশ্চয়ই লিখতে পারবো যে x কিউব মাইনাস 4x ইনটু j। জি স্যার। সিমিলারলি k এর ক্ষেত্রে লেখা যাবে প্লাস 4y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ইনটু k। পুরোটাকে ইন্টিগ্রেট করতে হবে হচ্ছে x এবং y এর রেসপেক্টে। এখন আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন, যে আপনি চাইলে আগে x এর রেসপেক্টে করে পরে y করতে পারেন, অথবা আগে y করে পরে x করতে পারেন। কেন স্বাধীনতাটা আছে, কারণ দুইটা লিমিটে হচ্ছে কনস্ট্যান্ট আকারে আছে, সেই জন্য। তো আমরা একটু সিকোয়েন্স যেহেতু মানছি, এখানে আগে z করেছিলাম, y করি, তাহলে x এর লিমিটে রেখে দিই। যদি y রেসপেক্টে করেন, যেমন দেখেন এই পুরো জিনিসটা তো x এর ফাংশন, তাই না? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি অনেক এরকম আসবে কিনা, দেখেন তো 16x মাইনাস x টু দ্য পাওয়ার 5 ইনটু y i। এটাকে যদি কনস্ট্যান্ট চিন্তা করেন, একটা 1 আসছে, 1 কে ইন্টিগ্রেট করলে হয় y। এবার আসেন এখানেও সেম, যে x কিউব মাইনাস 4x টা কনস্ট্যান্ট, যেহেতু y রেসপেক্টে করছি, 1 আছে একটা y আসবে যে। কিন্তু এখানে কিন্তু এরকম না ব্যাপারটা, তাই না? জি স্যার। তবে এখানে একটা জিনিস করা যায়, দেখেন তো দুইটার মধ্যে 4 y স্কয়ার কমন আছে না, আমরা দেখেন তো পরেরটাকে এরকম লিখতে পারবো কিনা, y স্কয়ার কমন x স্কয়ার আর y স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় y কিউব বাই 3, লেখা যাবে কি এরকম, দেখেন। জি স্যার। তাহলে তার লিমিট কত, লিমিট হচ্ছে 0 থেকে 6, dx এখনো আছে। তাহলে y যেখানে আছে সেখানে কি বসাবো আমরা, 6 বসাবো। 0 বসানো কি লাগবে, লোয়ার লিমিটটা 0 বসানোটা জরুরি না, এই কারণে, কারণ 0 বসালে পুরো টার্ম 0 হয়ে যাবে, তাই না? সো লোয়ার লিমিটের জন্য 0, শুধু আপার লিমিট চিন্তা করলে হয়। যদি এখানে 6 বসান, 6 যদি বসান আপনি, তাহলে এটা জিনিসটা এরকম আসবে, 6 ইনটু 16x মাইনাস x টু দ্য পাওয়ার 5i। এখানে যদি 6 বসান সেম, 6 ইনটু x কিউব মাইনাস 4x ইনটু j। এখানে যদি 6 বসান, যেমন জিনিসটা কি আসে, 6 কিউব, তাই না? 6 কিউব, 6 কিউব মানে কি 6 ইনটু 6 স্কয়ার লেখা যায় কি? জি স্যার। তাহলে 6 কে যদি 3 দ্বারা কেটে দেন, একটা 2 আর 6 স্কয়ার মানে 36, 36 ইনটু 2 মানে 72। তাহলে এটাকে লেখা যাবে কি 72 ইনটু 4 প্লাস x স্কয়ার কে, রাইট? আর ল লিমিটের জন্য তো 0। এই পুরোটাকে আবার x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। এখন দেখেন 6 তো কনস্ট্যান্ট, 16 ও কনস্ট্যান্ট, এখানে 6 পুরোটার সামনে আছে, থাকুক। 16 কনস্ট্যান্ট, x কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি x স্কয়ার বাই 2 থাকে, এটা হবে x স্কয়ার বাই, ডিরেক্ট লিখে মানে স্যার 8x স্কয়ার।
জি স্যার মাইনাস এটাকে লেখা যাবে কি x টু দ্য পাওয়ার 6/6, রাইট? জি স্যার সাথে ওর ইউনিট ভেক্টর i। এবার আসলে এখানে 6 তো কনস্ট্যান্ট থাকুক, x কিউব ইন্টিগ্রেট করলে আসে x টু দ্য পাওয়ার 4/4, 4 আর এটাকে করলে আছে x²/2, 2 দ্বারা কেটে দেন 2x² j। এবার আসলে এখানে 72 কনস্ট্যান্ট, 4 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় 4x, আর এটাকে করলে আসবে x³/3। 3 ইউনিট ভেক্টর কে লিমিট হচ্ছে 0 থেকে 2। জি স্যার এখন যদি আমরা 2 বসালেই, শুধু আপার লিমিটটা বসালেই হবে না, লোয়ার লিমিট বসানোর দরকার আছে কি? না স্যার লোয়ার লিমিট বসালে 0 হয়ে যাবে। সো 2 যদি বসিয়ে নেন, দেখেন কি আসে। এখানে যদি 2 বসান 2² মানে কি 4, জি রাইট? স্যার তাহলে জি স্যার 4 ইনটু 38, জিনিসটা কিরকম আসে কিনা 32, রাইট? মাইনাস এখানে যদি 2 বসান 2 টু দ্য পাওয়ার 6, 2 টু দ্য পাওয়ার 6 মানে কত? 64 নিশ্চয়ই। জি স্যার 64 কে 6 দ্বারা করলে কত কত আসে? 2 টু দ্য পাওয়ার 4 মানে তো কত? 8 68 না? জি স্যার আচ্ছা, তাহলে এখানে থাকবে হচ্ছে 32 ডিভাইডেড বাই 3 মেবি। জি স্যার 32/3 তাহলে হচ্ছে i প্লাস এখানে যদি 2 বসান 2 টু দ্য পাওয়ার 4 মানে 16 কে 4 দ্বারা ভাগ করলে 4 হয়। জি 4 স্যার এখানে যদি 2 বসান 2² মানে কত? 4 4 8 -8। এবার আসুন পরেরটাতে 72, এখানে যদি 2 বসান হচ্ছে 8, আবার এখানে যদি 2 বসান 2 কিউব মানে হচ্ছে 8/3। জি স্যার এখন এটাকে যোগ বিয়োগ করলে যা হয়, যেমন দেখেন এখান থেকে যদি আমরা 3 লসাগু নেই, যে এখান থেকে দেখেন আমি একটু ভেঙেই দেখাচ্ছি, জিনিসটা অনেকটা এরকম আসবে না যে 6 তো সামনে একটা আছে, 96 -32 হবে কিনা বলেন? জি স্যার আর এখানে আসবে কত? এখানে -2 -4 বের হচ্ছে, তাহলে -4 আর 6 হচ্ছে -24j প্লাস 72 থাকুক। এখানে যদি 3 নেন 24 প্লাস 8 a, রাইট? জি আচ্ছা, স্যার এখানে কিন্তু এটাকে 3 দুগুণে 6 2 থাকে কিনা? জি স্যার আর এখানে 96 থেকে 32 কে গেলে কত থাকে? 64 64 ইন্টু 2 নিশ্চয়ই 128, রাইট? জি স্যার 120 -24j। এবার আসলে এখানে এই দুটাকে কেটে দিলে কত আসে? 24, 3 24 72, তাই না? আর এখানে আছে কত? 32 ইন্টু 24, এখানে আসবে হচ্ছে 384 মেবি। এই যে আপনি কি বলে 24 আর 32 গুণ করেন না? 768 জি স্যার 768 জাস্ট a minute. 24 plus 8 ঠিক আছে, 8, ঠিক আছে 48, আর এটা 324 এর 8 হবে তো। আচ্ছা, তাহলে 760 আমাদের ক্যালকুলেশন কি ঠিক আছে? এটা আছে, সো দিস শুড বি দা আনসার। বুঝতে পেরেছেন কি? জি স্যার তাহলে কি এরকম করা যাবে না চাইলে, এই ধরনের ট্রিপল ইন্টিগ্রেশন যদি আসে? জি স্যার পারা যাবে এখন একটু একটু হতাশার কথা বলি, আমি আপনাদেরকে একটা লেকচার ভিডিও পরবর্তীতে আপলোড করবো আপনাদের ক্লাসরুমে, হ্যাঁ? এবং যেটা থাকবে হচ্ছে কি কি রিলেটেড এটা একটু বলে দেই। মূলত দুইটা থিওরাম নিয়ে, একটা হচ্ছে স্টোকস থিওরাম, একটা হচ্ছে গ্রিন থিওরাম। স্টোকস থিওরাম এবং গ্রিন থিওরাম রিলেটেড একটা লেকচার ভিডিও, মানে থিওরাম একটা হচ্ছে স্টোকস থিওরামের একটা জাস্ট এক্সাম্পল, আর গ্রিন থিওরামের প্রুফ, থিওরাম এবং প্রুফটা, এই টপিকের উপর একটা লেকচার ভিডিও পরবর্তীতে আমি আপনাদেরকে ক্লাসরুমে আপলোড দিব। তারপরও যদি সমস্যা, আপনাদের পরীক্ষা করবে আমার ম্যাথ পরীক্ষাটা 18 তারিখ স্যার 18 তারিখ, এর আগে যদি কারো কোনো প্রবলেম হয় আমার সাথে ডিসকাস করলে অবশ্যই আমরা একদিন বসবো দরকার, ঠিক আছে?
আদারওয়াইজ আমি চিন্তা করে দেখছি, কারণ আপনাদের সাথে আমার মনে হয় মিডের আগে এইটাই শেষ ক্লাস, যদি আমার ভুল না হয়, রুটিন ওয়াইজ। জি স্যার। রুটিন ওয়াইজ জাস্ট আমার এই একটা লেকচার ভিডিও আপলোড দিলেই হবে। সেটা ওই যে অ্যাসাইনমেন্টটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি আসলে বিভিন্ন ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। আপনাদের আইডি নাম্বার কত থেকে শুরু হয় এই সেকশনে? 300 থেকে, তাই না? 51 থেকে স্যার, 351। এইচে ও আপনারা তো লাস্টের বেচটা, তাই না? জি স্যার। তো 351 থেকে আপনাদের আইডি সর্বশেষ কার আছে? 400 কত পর্যন্ত? 413 স্যার। 413 পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। তাহলে 351 থেকে যারা 380 পর্যন্ত, হ্যাঁ 380 পর্যন্ত তারা হচ্ছেন গ্রুপ 1। তারা কি গ্রুপ 1। আর 380 থেকে শুরু করে 413 প্লাস রেস্ট, যদি কোনো রিটেক কেউ থাকেন তারা হচ্ছে গ্রুপ 2। তাহলে গ্রুপ 1 এটা, গ্রুপ 2 হচ্ছে এটা, ঠিক আছে? জি স্যার। গ্রুপ 1 গ্রুপ 2। তাহলে এই গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 এর অ্যাসাইনমেন্টের টপিক হবে জিওমেট্রি, যে পোরশনটা মিডের আগ পর্যন্ত যা পড়িয়েছে, হ্যাঁ সরি মিডের আগ না, হ্যাঁ মিডের আগ পর্যন্ত, মানে জিওমেট্রি যে পোরশনটা আছে, হ্যাঁ জিওমেট্রি পোরশনটা হচ্ছে তাদের। আর ভেক্টর অ্যানালাইসিস মনে করেন আজকে পর্যন্ত যে আলোচনা হয়েছে এই ভেক্টর পর্যন্ত হচ্ছে গ্রুপ 2 এর কাজ। তবে অ্যাসাইনমেন্ট হবে একটা, হ্যাঁ গ্রুপ 1 এর একটা অ্যাসাইনমেন্ট, গ্রুপ 2 এর একটা অ্যাসাইনমেন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট না কিন্তু, দেখেন। তবে অবশ্যই সেটা আমাকে টাইপ করে ওয়ার্ড ফাইলটা আমাকে মেল করতে হবে। ওয়ার্ড ফাইলটা আমাকে মেল করতে হবে। জাস্ট ফ্রন্ট পেজে আপনাদের কি থাকবে, সবার গ্রুপ 1 এর যারা পার্টিসিপেট করেছে তাদের আইডি নাম্বার গুলো, যে এরকম না যে সে তার এখানে কোনো অংশগ্রহণ নাই, সক্রিয় অংশগ্রহণ নাই, সেটা যেভাবেই হোক। যদি অংশগ্রহণ না থাকে, আমার সাজেশন হচ্ছে তাদের নামটা দেওয়া উচিত হবে না, তাদের আইডি নাম্বারটা দেওয়া উচিত। কত বড় হবে স্যার? পেজের কোনো লিমিট আছে? সরি, মানে স্যার অ্যাসাইনমেন্টের যে পেজ হবে ওয়ার্ড, এটার কোনো লিমিট আছে যে কত পেজ হবে? পেজের ওয়ার্ড লিমিট তো ওইটাই, যেমন ইয়ে কি জিওমেট্রি কি লিখতে বলছি না, সেটা আর বলছি। আপনি যা পড়াইছেন এইগুলাই তো না? হ্যাঁ, তো মানে এখানে তো পেজ লিমিটের কিছু নাই, আমি মানে যা পড়াইছি এগুলো লিখতে যে যা পেজ লাগে, তাই না? যা পড়াইছেন স্যার সবগুলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে ইকুয়েশন লেখার জন্য আমি আশা করি আপনারা ইকুয়েশন লিখতে জানেন। জি স্যার। ওয়ার্ডে ইকুয়েশন লিখতে জানেন না? ওয়ার্ড জি ফাইলে স্যার। এই যে অপশন আছে কিন্তু এখানে, এই যে ইনসার্ট অপশন আছে। তারপর আমি আমার স্বার্থেই একটু দেখতে চাই, কারণ এটা আমার স্বার্থ ধরতে পারেন আপনারা, আমার স্বার্থেই মনে করেন আমি একটা ইকুয়েশন লিখতে চাই। এই যে এখানে দেখছেন ইনসার্টে কি ইকুয়েশন অপশন আছে কিন্তু, হ্যাঁ এই যে ইকুয়েশন অপশন আসছে না, জি স্যার। টাইপ ইকুয়েশন হেয়ার। যেমন আপনি যদি এক্স স্কয়ার লিখতে চান, সে মনে করেন যেমন আপনাদের ইকুয়েশন গুলো কেমন আসে, যে এ এক্স স্কয়ার, তাই না? মনে করেন এ এক্স স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস 2h এক্স ওয়াই, তাই না? প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার, এই তো প্লাস বি, এই যে ওয়াই স্কয়ারটা লিখতে একটু ইয়ে আছে। তবে আমি আশা করি যদি আপনারা লেকচার গুলো ভাগ করে নিয়ে নেন, লেকচার 1 এই জন্য লিখবেন, লেকচার 2 তাহলে বেশি পরিশ্রম হওয়ার কথা না, লাস্টে শুধু কম্পাইল করলে মানে একসাথে করে ফেললে হয়ে যাবে, তাই না? জি স্যার। 2dx তারপর হচ্ছে প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। যেমন আপনি যদি লেকচার এক একটা লেকচার এক একজনে নেন, মানে গ্রুপে এরকম যদি ভাগ করে নেন, আমার কাছে মানে খুব বেশি ঝামেলা হওয়ার কথা না, যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট না, তাই না? তো অবশ্যই ইকুয়েশন দিয়ে ইকুয়েশন লিখতে হবে। কেউ আবার এভাবে ওই লিখতে যায় না, অনেকে এটা করে, আমি দেখেছি লিখবে কি এ এক্স, তারপরে কি ওই যে এখান থেকে স্কোয়ারের তো সে না লিখতে পারে, করবে কি এরকম লিখবে 2 ওই প্লাস 2h এক্স ওয়াই এরকম লিখবে। হ্যাঁ, এসব লেখা যাবে না, এটাকে কিভাবে লিখতে হবে, ইকুয়েশন দিয়ে ইকুয়েশন লিখতে হবে, ঠিক আছে? স্যার স্যার গ্রুপ 2 এর কি স্যার ওই স্টোকস থিওরাম আর গ্রিন থিওরাম ইনক্লুডেড নাকি ওইটা না ছাড়া না স্যার? না, আজকে পর্যন্ত যা পড়াইছেন মানে স্যার ভেক্টর অ্যানালাইসিস এর আপনি ক্লাসে যা পড়াইছেন সবগুলা স্যার ভেক্টর অ্যাসাইনমেন্ট? অ্যানালাইসিসের শুরু থেকে আজকের ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি। আর স্যার ভাইভাতে কি স্ট্রোক আর কি গ্রিন এটা থাকবে?
আর ভাইবা তো আপনাদের কালকে 10টায় না? বুধবার স্যার। ও বুধবার 10টায়। সো ভাইভাতে কিন্তু যুক্ত হবেন হচ্ছে এভাবে, বুধবার সকাল, ওই যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যাকে মনে হয়েছে আমি ইয়ে দিচ্ছি, ইয়ার কাজ স্যার পুরো অ্যাসাইনমেন্টটা কি টাইপ হবে মাইক্রোসফট ওয়ার্ডে? হ্যাঁ, সেজন্যই তো আমি বলছি গ্রুপ ওয়াইজ, এক একজনের মূলত একটা লেকচার সর্বোচ্চ, তাই না? জি স্যার, সর্বোচ্চ একটা লেকচারের বেশি নেই, এই জন্যই তো টাইপের কথা বলছি। আমাকে ওয়ার্ড ফাইলটা আমাকে 18 তারিখে আপনাদের এক্সাম, তাই না? জি স্যার। তাহলে 18 তারিখের আগে, এটা যদি 18 তারিখ সকাল 10টার আগে 9:59 হয়, মানে এক্সামের আগেই আমাকে মেইল করতে হবে, ঠিক আছে? স্যার পিডিএফ ফরম্যাটটা কি স্যার গ্রুপের নাম আর সেকশন দিলে হবে? সরি, আপনি তো ওয়ার্ড ফাইল দিবেন, পিডিএফ না। ও ডক্স ফাইল স্যার। হ্যাঁ, ডক ফাইল তো অবশ্যই, এবং ফ্রন্ট পেজে আপনাদের নাম থাকবে, সবার নাম বলতে আইডি নাম্বারটা থাকবে, যারা পার্টিসিপেট করেছে। যারা এখানে অংশগ্রহণ নাই তার নাম দিবেন না, আমি বারবার বলছি কথাটা। আর আপনারা যদি দিল দরিয়া হন, উদারপন্থী হন, তাহলে সেটা অন্য হিসাব, বা দেওয়া উচিত হবে। সো ওয়ার্ড ফাইল হবে, এবং অবশ্যই সেটা যেন এডিটেবল হয়। হ্যাঁ, দেখেন আবার এই ধরনের ওয়ার্ড ফাইল সেট করলেন যেটা এডিট করা যাবে না, সেটা না, এডিটেবল, যেটা এডিট করা যায় এরকম ওয়ার্ড ফাইল, ঠিক আছে? স্যার আমি কোন দিকে স্যার? 142। ওই যে রেস্ট কি বললাম, বাকি যারা আছেন সেকশন চেঞ্জ কিংবা রিটেক অথবা ইমপ্রুভমেন্ট, তাদের হচ্ছে রেস্ট, ঠিক আছে? আর যেহেতু বুধবার ভাইবা হচ্ছে আপনাদের 10টায়, সো বুধবার সকাল 10টায় যুক্ত হবেন হচ্ছে গ্রুপ 1, আর 11টার সময় যুক্ত হবেন গ্রুপ 2, ঠিক আছে? সবাই একসাথে জয়েন হওয়ার দরকার নাই। গ্রুপ 1 যুক্ত হবে 10টায়, গ্রুপ 2 যুক্ত হবে 11টায়, এবং আপনাদেরকে হয়তো ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। যে আপনারা তো নিশ্চয়ই আগে দিয়েছেন ভাইবা, তাই না? জি স্যার। সো এই হচ্ছে রুটিন। অফিসিয়ালি এখন পর্যন্ত যেটা নিশ্চিত, আপনাদের সাথে আমার এইটা আজকের ক্লাসটা হচ্ছে সর্বশেষ ক্লাস, ইউনিভার্সিটি লাইফের লাস্ট ক্লাস। কারণ কোর্স অফার আমি দেখেছি আপনাদের সেকশন আমাকে দেয় নাই। সো আগামী সেমিস্টারে অন্য কোনো স্যার আপনাদেরকে পড়াবেন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। সো অফিসিয়ালি দিস ইজ দ্য লাস্ট ক্লাস আপনাদের সাথে। সো চেষ্টা ছিল ভালোভাবে 3 সেমিস্টার যে দূরে যেহেতু পড়িয়েছি, জানি না কতটুকু দিতে পেরেছি বাকি, তবে আমি যতটুকুই পড়িয়েছি চেষ্টা করেছি নিজেকে উজাড় করে পড়ানো, যেভাবে পড়ালে আপনারা ভালোভাবে বুঝবেন। তারপরেও যদি আপনাদের এক্সপেকটেশন যদি ফুলফিল না হয়ে থাকে, সো ডোন্ট টেক আদারওয়াইজ, বিকজ আই অলসো হ্যাভ সাম লিমিটেশনস, আমারও সীমাবদ্ধতা আছে, তাই না? সো যদি আপনাদের এক্সপেকটেশন অনুসারে যদি এটা ফুলফিল না না স্যার, আপনি অনেক ভালো করে পড়াইছেন স্যার আপনি মনে হয় স্যার আমাদের এখন পর্যন্ত সবচেয়ে লং টার্ম পড়াইছেন স্যার, টানা 3 সেমিস্টার। 3 সেমিস্টার, হ্যাঁ এটা ঠিক, 3 আপনি কি সেমিস্টার। স্যার নেক্সট সেমিস্টারে মানে প্রবাবিলিটি কোন সেকশনেই নেবেন না? না আসলে না, আমার প্রবাবিলিটি আমি আমি যে আমাকে যেটা অফার লিস্ট পাঠাইছে, মানে আমাকে অ্যাসাইন যে কোর্সগুলো, সেখানে দেখছি 3টা সেকশন দিয়েছে, EFG 3টা সেকশন আমাকে দিয়েছে। সো স্যার এমনি নেওয়া গেলে স্যার নিয়ে নেন স্যার আমাদের। আমার নেওয়ার অপশন নেই, আগে সিলেক্ট আমরা করে নিয়ে নেন না আমাদের সেকশন। আমরা করি কি না, শুনেন, আমরা চয়েস দেই যে আমি এই কোর্স নিতে চাই, এই চয়েসের অনুসারে সেকশনও চয়েস দেওয়ার কোনো সুযোগ নেই। কি বলছি বুঝছেন? যেমন আমি এই সেমিস্টারে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স নিব বিদা, আমি আমার এটা ফার্স্ট চয়েসে দিচ্ছি, আমি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস হচ্ছে মনে করেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, থার্ড চয়েস হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ফোর্থ চয়েস হচ্ছে ক্যালকুলাস, এরকম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি আমাকে ফার্স্ট চয়েস দিছে সেকশন, তবে 3টা দিচ্ছে, আবার ফোর্থ চয়েস মাঝখানে কিন্তু সেকেন্ড চয়েসটা বাদ দিয়ে দিচ্ছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা দেয় নাই, যেটা আমি পড়াইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? এটা আমাকে দেয় নাই, না দিয়ে আমি ওই যে ফার্স্ট সেমিস্টার যে আসবে, আপকামিং যে ফার্স্ট সেমিস্টার আসবে, সেখানে আবার আমাকে কোর্স দিয়ে দিচ্ছে, ওরকম। এবং এমন লোড দিচ্ছে যেটা আমি হয়তো একটা কোর্স বাদ দিব, আমাকে 8টা কোর্স অফার করা হয়েছে, বাট 8টা কোর্স নেওয়া অন ক্যাম্পাসে দিস ইজ কোয়াইট ইম্পসিবল। 8টা কোর্স মানে হচ্ছে আপনি দেখেন এখানে বিদায় মাঝে মধ্যে 2-1টা কোর্স না হয় মার্চ নিতে পারি, অন ক্যাম্পাসে তো মার্চের সুযোগ নেই, আছে কি? না স্যার। অন ক্যাম্পাসে 8টা কোর্সে আমার সপ্তাহে 24টা ক্লাস হবে, 3টা করে ক্লাস 50 মিনিটের, তাহলে সপ্তাহে ক্লাস কয়টা? 24টা না? আপনি বুঝেন 5 দিনে 24টা ক্লাস মানে কি, আমার ডেইলি 5টা করে ক্লাস থাকবে। এটা আমার, আমি হয়তো বলবো একটা ক্লাস বাদ, যে কোনো একটা কোর্স বাদ দিয়ে দেওয়ার জন্য, এটা সম্ভব না। যদিও আমরা 5টা কোর্স নিতে বাধ্য, বাকিগুলো এটা হচ্ছে এক্সট্রা।
আমাদের জব হচ্ছে 5টা কোর্স নিতে আমরা বাধ্য। জাস্ট মিনিট, আমি জাস্ট একটা স্ক্রিনশট রাখবো আমার ইয়াটাতে একটু। আজকে মানে সবচেয়ে কম স্টুডেন্ট ক্লাস করলেন আমার, না আপনারা? মেবি স্যার। তো যাই হোক, তো সবাই ভালো থাকেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর স্যার, যদি কেউ আপনি আমার প্রতি বিরক্ত থাকেন মন থেকে এটা ইয়ে করে ফেলবেন। হ্যাঁ, কোনো কারণে জি না, আমাদের জন্য দেখেন আসলে মানুষ তো আমরা দোয়া করবেন স্যার। আমাদের জন্য স্যার দোয়া করবেন। অবশ্যই আমি আমার স্টুডেন্টদের প্রতি দোয়া সবসময় আছে এবং আমি দোয়াটা এমন ভাবে করি আপনারা আমাদেরকে ছাড়াইয়া যান, সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আর স্যার আমাদের প্রতি থেকে যদি কোনো বেয়াদবি থাকে স্যার না, না, ওই ধরনের ক্ষমা সুন্দর আপনি দৃষ্টিতে শুনেন, দেখবেন আমি স্যার। একটা কথা, আমি তো শিক্ষক, আমি জানি না অন্যরা কি করেন। হ্যাঁ, আমি অনেক সময় যে ক্ষিপ্ত হই না তা না, স্টুডেন্টদের প্রতি ক্ষিপ্ত হই, পরক্ষণে আমি সেটা ভুলে যাই। কারণ যেহেতু আমি আমার কথা যদি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে বলি, যেহেতু আমি ধর্মটাকে মানি এবং বিশ্বাস করি, কারণ ধর্মে কিন্তু একটা জিনিস আছে কি, যে ক্ষমা করে দেওয়াটাও, মনে করেন কারো প্রতি যদি আপনি বিরক্ত, ক্ষমা করে দেওয়াটাও কিন্তু এটা একটা পুণ্যের কাজ। জানি না যারা আপনাদের অন্য সনাতন ধর্মে কি বলে আমি জানি না, অন্য ধর্মের যারা আছেন, ইসলাম ধর্মে যারা আছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত যে ক্ষমা করে দেওয়াটাও কিন্তু একটা সওয়াবের কাজ, তাই না? যে আপনি একজনকে ক্ষমা করে দিবেন। তো এরকম আছে, আমরা যে ক্ষিপ্ত হই নি তা না, অনেক স্টুডেন্টদের দ্বারা অনেক সময় ইয়া হই, আমি পরক্ষণে এটা ভুলে যাই। এবং এটা নিশ্চিত থাকেন আপনারা যে কোন স্টুডেন্টের ওই যে ব্যবহারজনিত কারণে খাতা বা কোশ্চেনে কখনো আমার কোর্সে কমপক্ষে আমি প্রভাব পড়ে না। আপনার নিশ্চয়ই এতদিনে প্রমাণ, 2টা কোর্স যদি এর আগে নিচে প্রমাণ পাইছেন হয়তো, কারণ আমি এটা বিলিভও করি না। কারণ খাতা কলম, খাতার লেখা, পরীক্ষা এগুলো হচ্ছে মেধার ব্যাপার, আর একজনের ব্যবহার কি, তার এটা হচ্ছে ব্যবহারের একটা ওইটা তো দুইটা ইয়া হইতে পারে না, তাই না? সম্ভব না, সেটা সম্ভব না। আমার চেষ্টা ছিল আপনাদেরকে ভালো করে দেওয়ার, আমি জানি না কতটুকু পেরেছি, বাট আমি সীমাবদ্ধতাটা আমি স্বীকার করে নিচ্ছি, আমার সীমাবদ্ধতা ছিল। যাক, সবাই ভালো থাকি, ভালো থাকেন, পরে ভাইভাতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।